বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন অলোকা বাগচি। অলোকা বলছেন, আমি রেলওয়ের ঘটনা অলৌকিক জোনে বেশ কিছুদিন ধরে শুনছি। না স্টেশনে বা ট্রেনের কোনো অভিজ্ঞতা আমার এখনও অবধি হয়নি, বা তেমন কোনো ঘটনা আমি জানিও না। যা জানি সেগুলো অলৌকিক জোন থেকেই শুনেছি, বাকিদেরকে বলি। আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। কাঁচরাপাড়ার রেল কোয়ার্টারের একটা ঘটনা আমার অনেক ছোটোবেলাকার, সেটা আমি বলতে চাই। আমার বর্তমানে বয়স প্রায় 35-এর কাছাকাছি বলতে পারি। আমি যখন বছর 7-8-এর ছিলাম, মানে বুঝতে পারছেন কতদিন আগের কথা হতে পারে, তাই আমি নিজের বয়সের একটা আন্দাজ দিয়ে দিলাম। কাঁচরাপাড়ার রেল কোয়ার্টারে আমার এক মামা রেলের কাঁচরাপাড়ায় তখন পোস্টেড ছিলেন, ওখানেই চাকরি করতেন। পরবর্তীকালে উনি অনেক জায়গায় ওনার বদলি হয়, কিন্তু যে সময়ের কথা বলছি ওই সময় মাঝে মাঝেই মা বাবার সঙ্গে যেতাম। কখনো কখনো কিছু প্রয়োজন থাকলে, কিছু বাড়ির দরকার বা কিছু, তখন যেহেতু এতটা মোবাইলের হিড়িক ছিল না, ল্যান্ডফোনের হিড়িক ছিল, কিন্তু আমাদের বাড়িতে আবার ল্যান্ডফোন ছিল না, কিন্তু মামার কোয়ার্টারে ছিল। কিন্তু এমন কিছু দরকার থাকতো, বাকি আমার এখন অতটা মনে নেই। তো বাবা মাঝে মাঝে যেত। আমার এক দাদু তখন খুব অসুস্থ ছিলেন, তিনি আমাদের এদিকেই থাকতেন। আর মামার এমনই ডিউটি ছিল, মামার চট করে আসার উপায় ছিল না। উচ্চপদস্থ ছিলেন, কিন্তু তার ডিউটিও তেমন ছিল, মারাত্মক। তো কোয়ার্টারে গেলে ওই সময় মামা থাকবে কি না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকতো। তো মামা গেলে প্রচণ্ড খাতির যত্ন করতেন। বলে রাখা ভালো, আমার মামা অনেক দেরিতে বিয়ে করেন। যখনকার কথা বলছি তখন মামা বিয়ে করেননি, একদম ব্যাচেলার। কিছু সময় মামাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য দাদু যেহেতু অসুস্থ, মানে আরেক দাদু, তিনি আমাদের ছোট দাদু হন, মানে বাবা মামার কাকা হচ্ছেন। তো তার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল। ওই ছোট দাদুই সবাইকে বড় করেছেন, মামাদের পড়াশুনো করিয়েছেন। তো মামার একটা বিয়ে দেখার তার খুব ইচ্ছা ছিল। তো সেই সব নানা রকম কারণে বাবা যেতেন মামাকে কনভিন্স করতে। আরও অনেক কিছু বিষয় ছিল। তো মামার বিষয়টা ছিল, মামা প্রথম জীবনে একজনকে ভালোবাসতেন। তখন একদম স্কুলে পড়েন না, তখনকার দিনে ভালোবাসা মানে মুখের নাম নেওয়াটা অপরাধ, আজকের মতো এরকম সোসাইটি তখন ছিল না। তো সেই মেয়েটির পরবর্তীকালে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ক্লাস 9-এ পড়তে পড়তে। মামাও জানেন, আর তো বিয়ে হয়ে গেল, আর মেয়েদের তখন তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। সেই মেয়েটির বাড়িরও প্রবলেম ছিল, তারা অপেক্ষা করেনি, স্কুলে পড়তে পড়তে মেয়েটির বিয়ে দিয়ে দেয়। এবং পরবর্তীকালে মামা যখন চাকরি পেলেন, বড় হলেন, এরকমও শোনা যেত যে তার স্বামী, মানে যে মেয়েটির যে বাড়িতে বিয়ে হয়, পরবর্তীকালে তার স্বামীর ব্যবসায় মন্দা দেখা দিল, তার স্বামীর স্ট্রোক হয়ে গিয়েছিল অল্প বয়সে, বিছানায় শয্যাশায়ী। মামা অনেক টাকা পয়সা তাদেরকে হেল্প করতেন, ছোটোবেলার বান্ধবী মনে করেই টাকা পয়সা পাঠাতেন অনেক। এবং তার বড় মেয়ের বিয়েতেও নাকি মামা সাহায্য করেছিলেন। তো মামার তখন বিয়ে হয়ে গেছে যখন তার বড় মেয়ের বিয়ে হয়। তো এগুলো আমরা জানতাম, মামার মানবিকতা। কিন্তু আর একটা ঘটনা, মানে সরাসরি কিছুর সঙ্গে কিছু লিঙ্ক আছে কিনা বলতে পারবো না, তবে দুটো ঘটনা কোয়ার্টারের আমি বলতে পারি আজকে। যখন কোয়ার্টারে যেতাম, একটা অদ্ভুত, মামার যে ব্লকটায় থাকতেন, পুরনো দিনের কোয়ার্টার, লম্বা বারান্দা, উঠেই সিঁড়ি দিয়ে উঠেই, আর সারি 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 ঘর। মামার ঘরের সঙ্গে আবার ঘরের মধ্যে ঢুকলে ঘর লাগোয়া ছোট্ট একটা ব্যালকনি, সেটাও ছিল। তো সেখানে যখনই আমি দাঁড়াতাম, একটা অদ্ভুত কী যে ছিল আমি জানি না, খালি আমার তখন কিছু কিছু এমন এমন স্মৃতি ঝলক দিয়ে উঠতো, যেগুলো আমার, মানে বর্তমান সময়ের আমি কিছু দেখিনি, তেমন কিছু স্মৃতি আমার মাথার মধ্যে ঘুরে ঘুরে বেড়াতো। যেমন একদিন মামাকে বলেছিলাম, মামা ওই যে ওই দিকে কোয়ার্টারটা দেখা যাচ্ছে। এবার বাচ্চাদের কথা, তখন আমিও খুব ছোট, সবাই তো হ্যাঁ হ্যাঁ করে বাচ্চাদেরকে গুরুত্ব দেয় না। বলতাম, মামা ওই কোয়ার্টারে যে একজন ছিলেন, তিনি কেমনভাবে হঠাৎ করে মারা গেলেন না। তো সেটা শুনে মামা বলেছিল, তুমি কি করে জানলে? বলে, আমি জানি তো, আমি এখানে এলে দাঁড়ালে আমি বুঝতে পারি।
তো মামা স্বাভাবিকভাবে পাত্তা দেননি, জানে বড়দের কোনো কথা হয়েছে, বাচ্চা তো বসে বসে শুনেছে। এরপরে যেটা আমি দেখতাম, ঠিক অপোজিটের একটা কোয়ার্টারে একজন বয়স্ক দাদুকে দেখতে পেতাম। দাদুটিকে দেখতে অত্যন্ত সুন্দর, মানে ওই বয়সে অত সুন্দর না জানি উনি ইয়ং বয়সে কত সুন্দর ছিলেন। একদম ফর্সা, ধপধপ করছে তার চেহারা, আর অদ্ভুত মুখে একটা হাসি লেগে থাকতো। বারান্দায় এসে দাঁড়াতেন, আমিও দাঁড়াতাম, কথা বলতেন উনি, কখনো কখনো চুপ করে দাঁড়াতেন, আমি খেলতাম, উনি দেখতেন। এবার কথা বলে যখন চলে আসতাম ঘরের মধ্যে, মাকে বলতাম মা, মা বলতেন কার সঙ্গে কথা বলছো? বলতাম কেন, ওই দাদুর সঙ্গে। এবারে মা বাইরে এসে অনেকদিন দেখেছে, মা কিন্তু ওই দাদুকে কোনো দিন দেখতে পায়নি। এরকম বহুদিন গেছে, যতদিন আমি ছোট ছিলাম মামা ওই কোয়ার্টারে ছিলেন, আমি গেলেই সে দাদুকে দেখতে পেতাম। এবং এই নিয়ে একদিন বেশ বাড়িতে কথা কাটাকাটিও বড়দের মধ্যে হয়ে গেল যে ওকে একটুখানি চিকিৎসা করাও, কারণ এমন এমন নাকি আমি কথাবার্তা বলতাম যেগুলো আমার সামনে আলোচনা করা হয়নি, অথচ আমি বলছি। এমন এমন কিছু কথা যেগুলো শুনলে প্রত্যেকের একটা মানে অদ্ভুত লাগতো, বাজে লাগতো, যে এ কি বাচ্চা এই ধরনের কথা বলছে কেন। প্রথম প্রথম মা খুব বকাবকি করতেন, তারপর মা বলতেন যে কিছু একটা প্রবলেম হচ্ছে কি, ও এমন কি কিছু দেখতে পায় যেগুলো আমরা দেখতে পাই না। আর আমাদের মানে বাবারা ছিলেন একদম কট্টরপন্থী, মানে প্রচণ্ড মানে বিজ্ঞান মনস্ক, যাকে বিজ্ঞান মনস্কই কট্টরপন্থী, যে মানে কিচ্ছু এসব হয় না, একদম বাজে কথা। বাচ্চা কোথায় কি টিভিতে কি দেখে বা কোন গল্প পড়ে সেখান থেকে বানিয়ে বানিয়ে বলে, ওকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরকম চলতে 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 একদিন আমি আমার নিজের বাড়িতে দেখছি সেই দাদুটা এসে আমাদের দরজার সামনে বসে আছে, মানে আমার ঘরের দরজার ঠিক বাইরে যেখানে আমার দাদু বসতেন সেখানে বসে আছে, বসে বসে চেয়ারে দুলছে। ওই জীবনে প্রথমবার ভয় কাকে বলে আমি ফিল করেছিলাম। আমি ছোট ছিলাম, বাচ্চা মানুষ, বুদ্ধি কম, কিন্তু এটুকু জানতাম কাঁচরাপাড়া থেকে আমাদের বাড়ির দূরত্ব এত দূর, আর কেউ কারুর বাড়ি অচেনা লোকের বাড়ির পারমিশন ছাড়া যায় না, বা নেমন্তন্ন না করলে কেউ কারুর বাড়ি যায় না, এই বোধটুকু আমার তখন ছিল। সুতরাং ওখানে ওনাকে দেখতাম, ওনার ফ্ল্যাট বা ওনার কোয়ার্টার যাই বলি, উনি আছেন ঠিক আছে, এখানেও আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম, মানে উনি বসে আছেন মাথাটা নিচু করে, সেই সাদা ধপধপে পাঞ্জাবি আর চোস্তা পরে। প্রথমবার ভয় লাগলো। মাকে বললাম মা, আমি বাথরুম গেলে এবার থেকে দাঁড়াবে, দাদু বসে আছে। এমন একটা সেন্স হয়ে গেল, উনি ওইভাবে মাথা নিচু করে আমি সারাদিন দেখতে পাই না। সকালবেলায় আমার কোনো ভয় থাকে না, সারাদিন আমি স্কুল যাচ্ছি আসছি, বা একা একা আমাদের বাড়ির ছাদে উঠে যাচ্ছি, তখন আমাদের একটা কুকুর ছিল, কোনো ভয় নেই। রাত্রিবেলা যেই সন্ধ্যের পর আমাদের ওখানে একটা বাল্ব জ্বলতো, আমাদের ঘরের বাইরে বারান্দাটা বিশাল বড় বারান্দা, সেখানে একটা হলদে বাল্ব জ্বলতো, তখনও সিএফএল লাইফের প্রচলন হয়নি অতটা। তো সেই বাল্বের আলোয় ওনার ওই সাদা পাঞ্জাবে ওনার এই বসে থাকা, অদ্ভুত ভয়। আমাকে তো সবাই বকাবকি করতো, কেউ আমার কথা বুঝতে পারতো না, বা হয়তো আমার এখন মনে হয় আমি হয়তো বোঝাতে পারতাম না। বাচ্চা তো খালি কাঁদতাম আর নানা রকম বলতাম, তখন সবাই বলছে তো এক এক সময় এক এক রকম কথা বলে। একবার বলতাম দাদু ওখানে বসে আছে, একবার বলতাম দাদু ওই কোণে ওইখানটায় গিয়ে দাঁড়িয়ে আছে, তখন বলছে যে ঠিক আছে। তখন মা প্রথম প্রথম মজা করে বলতো তোমাকে তো খুব ভালোবাসে ওই জন্য চলে এসছেন, এরকম। কিন্তু আমার ভয়টা কেমন লাগতো, ওনার পাশ দিয়ে গেলে ঠিক এসি যখন চলে গায়ে ঠান্ডা হাওয়াটা লাগে, আমরা যদি সামনে দাঁড়াই, উনি উদাহরণ দিচ্ছেন যে এরকম টাইপের একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগতো যখন ঘর থেকে বাইরে যাচ্ছি, বাইরে থেকে ঘরে। আর এটা প্রতিদিনের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল যে উনি বসে থাকবেন, ওনার পাশ দিয়ে যেতে আমার ভয় করতো। কেন ভয়, কিসের ভয় আমি জানি না, ঠান্ডা হাওয়ার ঝাপটায় ভয় কেন? কারণ সেটা তো আমি ফিল করতাম যে এটা স্বাভাবিক কিছু না, অথচ কাউকে বোঝাতে পারছি না, কেউ তো কিছু দেখতে পারছে না। এবার এরকম করতে করতে আমার বাড়ির যে কুকুরটি ছিল, সেই কুকুরটিকে আমার মা বলল এই চেয়ারে কেউ নেই, ওই তো চেয়ারে ও উঠছে, আমার কুকুরের নাম নেই বললো, এই ওর তো দেখতো কিছু হয় কি না। তো চেয়ারে কুকুরটা যেই উঠে বসেছে কি বসেনি, ও এমনভাবে ছুঁড়ে
মানে দৌড়ে নেমে এলো বা পড়ে গেল, যেভাবেই বলেন যেন মনে হয় কেন কেউ ওকে ধাক্কা দিল, আর ও ক্যাঁ ক্যাঁ করে উঠলো। তখন প্রথমবার মায়ের একটু ঝটকা লেগেছে, ওভাবেও লাফিয়ে পড়লো কেন। যেমন কারুর গায়ে যদি গিয়ে কুকুর বসে, কেউ যদি পছন্দ না করে সে যেমন সরিয়ে দেবে যে যাও নামো বা কিছু, তেমন একটা ফিল করালো। অথচ চেয়ারে কিন্তু কেউ নেই, মানে আমার বাড়ির কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না, শুধু কুকুরই তারপর থেকে চুপ করে কাউ কাউ করতো। ও কিন্তু দরজার পাশ দিয়ে রাত্রিবেলা হলে আমাদের ঘরে ঢুকতো না। এখানে একটা কথা বলে রাখি, যবে থেকে এই সমস্যাটা শুরু হয়নি, আমাদের বেডরুমের বাইরে একটা বেশ মোটা পাপোস তো বলবো না, আমার ঠাকুমা কুরুশ দিয়ে বানিয়েছিলেন এই ছোট গদির মতন, ওটাতে রাত্রিবেলাও বসে থাকতো। বানিয়েছিলেন ঘরকে সাজানোর জন্য, কিন্তু যবে থেকে ও বসে থাকতো আমরা আর কেউ ওকে জ্বালাতন করতো। শীতকালে শুধু ওর গায়ের ওপর একটা কিছু কম্বল বা কিছু দিয়ে দেওয়া হতো ওর ব্যবহারের, সারা বছর কিন্তু ওটার ওপর শুতো, মানে ওটা ওরে এটা খাটের মতন হয়ে গেছিলো। তো এই ঘটনাটা শুরু হওয়ার পর ওটা পুরো ফাঁকা থাকতো, সারাদিনও বসতো ঘুরে ফিরে এসে। কিন্তু বিকেল থেকে যেই সন্ধে নামতে শুরু করলো, ও কিন্তু আর ওটাতে বসতো না, ও চলে আসতো আমার জেঠুদের ঘরের ওখানে, ওখানে গিয়ে বসতো, ওখানে আরও বসতো না। তারপর কয়েকদিন এরকম চলার পর আমার জ্যাঠামশাই বললেন, চেয়ারটা সরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়, সে চেয়ারটাকে রেখেছো কেন, ভয় পাচ্ছে সরিয়ে দাও। বাচ্চাকে বকাবকি করা রোজ, একটা বাড়িতে একটা অশান্তি হয়েছিল, আমিও ভয় পাচ্ছি, সবাই আমাকে বোঝাচ্ছে দেখো কিছু নেই, তুমি ভুল ভাবছো, ইত্যাদি ইত্যাদি নানা রকম বোঝানো হচ্ছে, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। প্রতিটা দিন মা বলতে সন্ধে হলেই শুরু হবে মেয়ের কান্না, আমার আর ভাল লাগে না, এরকম চলতো। ওখানে গিয়ে কাঁচরাপাড়ায় মামার কাছে মা নিয়ে গেলেন, যা বাবাকে বললেন আমাদের দিয়ে এসো, আমরা কদিন থাকবো আর আমি ওখানে খোঁজখবর নেবো কী সমস্যা। কাঁচরাপাড়ায় মা যখন গিয়ে মামাকে বললেন এরকম এরকম ব্যাপার, ওই বাড়িটায় নাকি একটু সাদা ধুতি পরা, তখন আমি বললাম না না ধুতি না, বড় পাঞ্জাবি আর পায়জামা, যেটাকে চোস্তা বলা হয়, পরা দাঁড়িয়ে থাকে। মা বললো যাই হোক। তখন মামা বলতো না না, আমি যবে থেকে এখানে আছি এখানে এরম কোনো ভদ্রলোককে আমি দেখিনি, কিচ্ছু দেখিনি, ও বাচ্চার কথা বাদ দে না, বলে না বাদ দে না না। তারপর মা ডিটেলে বললেন যে বাড়ির এরম এরম পরিস্থিতি, এবং আমাকে আড়াল করেই মা কুকুরের বিষয়টাও বলেছিলেন, কারণ ওদের যেহেতু ঘ্রাণ শক্তি প্রবল, ওদেরকে মানে একটা বাচ্চা মেয়ের থেকে ওরা অনেক বিশ্বাসযোগ্য, যে ও তো এভাবে করবে না, কারণ ও তো বাচ্চা না যে অকারণে ভয় পাবে বা বায়না করবে, ওর তো সেই বিষয়টা নেই। মামা বললেন না না, হবে হয়তো বাচ্চার কাছ থেকে শুনছে তাই জন্য ও হয়তো ভয় পাচ্ছে, ওরকম হয়তো হবে, কেন পশু পাখির সাইকোলজি তো। তো এরকম কিছুদিন চলার পর এবার কি হয়েছে, মামা প্রথম দিন বলি সেদিনকে আমাকে মামা কোনো ভয়ে যাতে আমার কেটে যায় তার জন্য একটা কাজ করেছিলেন, ছোট ছোট কাগজের মণ্ড বানিয়েছিলেন, যে ছোটোবেলায় আমাদের নৌকা বানানো হতো না, কাগজ কেটে কেটে, ওরকম একটা কাগজের পেপারের মণ্ড, মানে কোনো শক্ত কিছু ওর মধ্যে ছিল না। তো ওটা গোল করে করে জাস্ট ভয়টা কাটাবার জন্য মামা বলছেন এই দেখো এটাকে হাতে ধরো, আর ওই যে কোয়ার্টারটা দেখছো না, যতটা দেখি তো কত কে জোরে ছুটতে পারে, তুমি না আমি, দিয়ে মামা একটা খেলার মতন, প্লাস ভাবছেন যে এভাবে ভয়টা কেটে যাবে, দাদু থাকলে তো দাদু ধরবে, তুমি তো বলছো দাদু আছে, দেখি তো কে পারে, এভাবে মামা খেলছিলেন। এবার ন্যাচারালি আমার হাতের টিপ অত দূর না, অত দূর যাচ্ছে না, মাঝখানেই পড়ে যাচ্ছে, আর মামা যখন টিপ করছে মামার হাতের টিপ তো খুব বলার ঠিক, ওখানে গিয়ে বারান্দায় গিয়ে পড়ছে, দুবার তিনবার ওই বারান্দায় পড়লো, কয়েকবার বারান্দার আগে গিয়ে মানে বাইরে পড়ে গেল, একবার আমি দেখলাম যে সেই দাদুর গায়ে গিয়ে পড়লো, এক থেকে দুবার। আমি তখন মামাকে বললাম মামা দাদু তোমাকে দেখছে, দাদু রেগে গেছে, দাদুর গায়ে পড়েছে, গায়ে লেগেছে। তখন মামা তো মজা পাচ্ছে, ও মা দাদু রেগে গেছে, ওরে বাপরে যদি আমাদের বকে দেয়। তো এরকম বাচ্চাদের যেভাবে কথা বলা হয় ওভাবে বলে মামা তারপর আমাকে নিয়ে চলে এলেন। এরপর থেকে আমরা তো দুদিন থেকে চলে এলাম, তারপর থেকে মামা এবার কিছু ফিল করা শুরু করেছিলেন, যেটা মামা আমাদের বলেছেন অনেক পরে, সঙ্গে সঙ্গে কিচ্ছু বলেননি, কেন পরিবারের মধ্যে একটা শুধু শুধু একটা ভয়ের পরিবেশ, মামা খুব চাপা স্বভাবের ছিলেন। মামা রাত্রিবেলা এসে যদি নাইট ডিউটি থাকতো তো থাকতো, যখন নাইট ডিউটি থাকতো না রাত্রিবেলা অনেক লেটে আসতেন, মামার কাজটাই ওরকম ছিল, শুয়েছেন মামা বুঝতে পারতেন ওনার খাটে এসে আর একজন কেউ শুলো,
মড়মড় মড়মড় করে আওয়াজ হতো। কীরকম আওয়াজ? মামা বলতেন প্রথম কিছুদিন চলার পর একটা সময় আমার অভ্যস্ত হয়ে গেল। আমি নিজেকে বোঝাতাম যে থাক, যে আছে থাক, দরকার নেই, কি করব আমি, আর আমি তো আর লোকে একে তাকে বলে বেড়াতে পারবো না। ওখানে মামার একটা সম্মান, মামার একটা প্রেস্টিজিয়াস একটা এতে আছেন, সেখানে কি করে একে ওকে তাকে বলবেন যে আমি এরকম ভূতের ভয় পাচ্ছি। মামা বলছেন রাত্রিবেলা যখন আমরা বাথরুমে উঠি, খাট থেকে নামি, হাঁটি, বাথরুমে যাই, আবার এসে একটা মানুষ পা মুছে খাটে ওঠে। মামা বলেছিলেন পরে যে ওটা পুরো মামা ফিল করতেন। ঠিক 1:30 থেকে 2 নাগাদ যে শুয়ে থাকতো, প্রথমত এপাশ ওপাশ করতো। মামা বলতেন আমি কতদিন যে পাশ ফিরে ঘুমোইনি আমার কোনো মনে নেই, আমি পাশ ফিরতেই পারতাম না। প্রথমত একা কোয়ার্টারে, আমি আগেও বলেছি মামার তখনও বিয়ে হয়নি। কোয়ার্টারে মামা একা এক পাশ ফিরে শুয়ে আছেন, ইচ্ছা হলো পাশ ফিরতে পারছেন না কেন। মামার বুঝতে পারছেন এটা অশরীরই কেউ শুয়ে আছে, বেশ অনেকটা মোটামুটি জায়গা নিয়েছে, একটা বাচ্চা কেউ না, বেশ বড় মানুষ শুইলে যার যতটা জায়গা লাগে সে শুয়ে আছে। মামা ফিল করতেন আর বলতে পাশ ফিরতে পারতাম না কেন, মনে হতো যদি কিছু দেখে ফেলি। বলতে এটা মনের মধ্যে চলতো, এটা আমি অস্বীকার করতে পারবো না। যদি কিছু দেখে ফেলি তাহলে আমার আরও ভয় লাগবে, আমি আর এই ঘরটায় টিকতে পারবো না। তাতে কি যতক্ষণ না চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ ঠিক আছে, যা হচ্ছে হোক চোখে যেন কিছু না দেখি। মামা বলতেন আমার মাথায় এটাই চলতো যে চোখে যেন কিছু না দেখি। চোখে দেখার পর আর মানুষ নিজেকে নিজে আর কিছু বোঝাতে পারে না, যতক্ষণ না চোখে দেখছি ততক্ষণ ঠিক আছে। কখনো কখনো মনে হতো ধরুন নাইট ডিউটি আছে, বেরোচ্ছেন, বেশ 7:30 8টার সময় মামা বেরোতেন, তালা টালা দিয়ে যেই একদম বেরিয়ে চলে আসছেন, মনে হতো যে অন্ধকার থেকে কেউ একটা যেন এদিকে চলে গেল। মা ভাবতেন না না ধুর, এসব সবসময় ভাবছি বলে ওরকম হচ্ছে। এরকম প্রায় দিন এরকম বিভিন্ন কাজ করছেন রান্নাঘরে, মনে হচ্ছে পাশে এসে কে দাঁড়িয়ে আছে। একটা সময় মামা নিজে কিছু খেলে এক্সট্রা খাবার পাশে রাখতেন। রাত্রিবেলা এসে দেখতেন ধরুন কোনো খাবার, প্রথম কী হতো, কিছু খাবার খেয়েছেন, খাবার আনিয়েছেন বা কিছু প্যাকেটের মধ্যে একা থাকতেন রেখে গেছেন, বা ক্লিন করা হয়নি তখনও কিছু, পরের দিন সকালে উঠে দেখেন ওটা সারা ঘরে ছড়িয়ে আছে, অথচ সেখানে বেড়াল ঢোকার বা কোনো কিছুর কোনো রকম ব্যবস্থা নেই, কিচ্ছু ঢুকতে পারবে না। ওটা প্রায় 3 তলার ওপর ছিল মামার কোয়ার্টারটা, আর সব বন্ধ, বেড়াল ঢোকার কোনো ব্যাপার নেই যে বেড়াল ঢুকে কিছু করেছে, নাথিং। তারপর মামা আস্তে আস্তে একটা খাবার আলাদা রেখে দিতেন, সেটা দেখতেন যে পরিষ্কার হয়ে গেছে। মামা স্নান করতে গেছেন, এমন অনেক দিন হয়েছে স্নান করতে গিয়ে জলটা যেই চালিয়েছেন জল পড়ছে না, আবার মামা বেরিয়ে যেই চলে এলেন যে দেখি কিছু প্রবলেম হচ্ছে কিনা, দেখি জলটা পড়া শুরু হয়ে গেল। আবার মামা যেই কি শাওয়ারের তলায় দাঁড়াচ্ছে না, জল পড়ছে না, মনে হচ্ছে যেন কেউ মজা করছে মামার সঙ্গে। মা বলছেন এগুলো হতো, বলছে রাত্রেবেলা বাসন টাসন ফেলার ওরম কিছু ফিল করিনি। বাসন কি ফেলবে, আমার তো সবসময় মনে হতো রাত্রিবেলা আমার পাশেই শুয়ে আছে, যে আছে পাশেই শুয়ে আছে। সকালবেলা মনে হতো যে খাটের তলায় কিছু আছে, কড়কড় কড়কড় করে একদম। মামা বলছেন যে কেউ বেড়াল বা কুকুর পুষুক, বাড়িতে খাটের তলায় রাখুক, একটা প্রাণী তো, সে তো নড়বে চড়বে, একটা আওয়াজ শব্দ হবে। এবার খাটের তলায় তো একটা ট্রাঙ্ক টাইপের ছিল, মামা কিছু জিনিস রাখতো, তার পাশটা এত আওয়াজ হতো। এমনকি মামা মাঝে মাঝে রেলেরই একজনকে ডেকে ঘরদোর সপ্তাহে একদিন ক্লিন করাতেন, বলেছিলেন ইঁদুর টিঁদুর হয়েছে কি না দেখো, কোথাও কিচ্ছু নেই। এমন আওয়াজ হতো, ওটা ইঁদুরের আওয়াজ না, একদম যেন কিছু আছে, এদিক থেকে ওদিক যাচ্ছে। একটা সময় তারপরে যখন 3 মাস বাদে মামার সঙ্গে সবার দেখা হলো, 3 মাস মামাও আসতে পারেনি, মায়ের বাপের বাড়িতে মারা যেতে পারে, তো ভাইফোঁটায় মামার সঙ্গে দেখা হলো। পুজোয় মামা বাড়ি যায়নি, ডিউটি ছিল। ভাইফোঁটায় মামা ছুটি নিয়েছিলেন, বাড়িতে এসে সবাই দেখে, মামাকে দেখে মনে হচ্ছে যে টানা 3-4 মাস দীর্ঘ কঠিন অসুখে ভোগার পর মানুষের যেমন চেহারা হয়ে যায়, চুল উঠে যাওয়া, মুখ চোখ, এবং বলা হয়তো উচিত না, উনি বলছেন ক্যান্সার হলে পেশেন্টরা যেভাবে শেষের দিকে ক্ষীণজীবী হয়ে যায়, তো সেই রকম একটা চেহারা। মামার চেহারা দেখে দিদা এবং আরও যারা ছিলেন মামার বাড়িতে, যৌথ পরিবার, আমার মামার আর আমার মায়ের আর কি বাবা ছোটোবেলায় মারা গেছিলেন, ওই খুড়তুতো কাকার কাছেই মানুষ এতগুলো ভাই বোন, তো তারা ভয় পেয়ে গেলো যে কোনো কঠিন রোগ হয়েছে, একা একা থাকে তো, বলছে এই জন্য বলেছিলাম একজন বিয়ে করতে, একজন থাকতো সঙ্গে, সে দেখাশোনা করতে পারতো। কি চেহারা, চুল উঠে গেছে,
আর মুখ চোখের অবস্থা ভয়ঙ্কর। বলছে তোর অফিসে কেউ বলে না তোর এরকম চেহারা? বলে আমি পাত্তা দিই না। প্রথমত আমার যারা সাবঅর্ডিনেট তারা সাহস পায় না, মামাকে নাকি ভয় পেত। মামা বাড়িতে যত দিলদরিয়া দিলখুশ মানুষ, আবার কাজের জায়গায় মামা পুরো চেঞ্জ। মা বলতো আমি ওরকম কাউকে জায়গা দিই না যে যে এসে যা তা আমাকে এসে বলে যাবে। তবে আমার সমকক্ষ কয়েকজন বলেছেন চেহারাটা একটু খারাপ লাগছে, তা আমি গুরুত্ব দিইনি বলে তারাও আর কথা বাড়ায়নি। বলছে চেহারা খারাপ না, এটা ভয়ঙ্কর, মানে এটা দুর্দশা লাগছে। মামাকে দিদা কান্নাকাটি করে ডাক্তার দেখানো, সমস্ত টেস্ট করানো হলো, যা যা ডাক্তার বললেন। ডাক্তার দেখেও বলছেন চেনা যে নিশ্চয়ই অসুখ করেছে কোনো বড় ধরনের। ব্লাড টেস্ট সব রকমের করা হলো, প্রত্যেকটা রিপোর্ট নর্মাল। কিন্তু রাত্রিবেলা মামা একটা পাশ ফিরে শুয়ে আছে, এবং এক পাশ ফিরে শুতে শুতে মামার এই মানে কোমর থেকে মানে ঘাড় অবধি অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয়েছিল। দীর্ঘদিন একভাবে শুয়ে থাকা তো, অদ্ভুত যন্ত্রণা। অর্থোপেডিক দেখিয়েছে, বলছে যে পশ্চারের জন্য হতে পারে। কোনো ডাক্তার বলছেন এটা অনেক সময় স্লিপ ডিস্ক থেকে এই যন্ত্রণাটা হয়। ওষুধও মামা প্রচুর খাচ্ছিলেন। অত্যাধিক যন্ত্রণা, মামা সোজা হয় বেশিক্ষণ বসতে থাকলে যন্ত্রণা শুরু হয়ে যেত। এবং মা বলছে যবে থেকে এক পাশ ফিরে ওই শোয়াটা চালু হয়েছে আর পাশে একটা ভাঁড় মতো কি একটা শুয়ে আছে, এটা একটা ফিল হয়েছে, তবে থেকে এটা ব্যথাটা অল্প অল্প আগে আগে হতো, হয়ে কোমর থেকে শুরু হয়ে কাঁধের কাছে ব্যথাটা মিলিয়ে যেত। তারপরে দেখতাম মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করতো, সকালবেলা চোখ ঘোলাটে হয়ে থাকতো। আর ঘুম থেকে ওঠার পর সারা ঘরে মানে পচা মাছের বা শুটকি মাছের যেমন গন্ধ হয়, পুরো ঘরটা ওরম গন্ধ থাকতো। মামা অনেক ধূপ টুপ এনে ঘরে তখন জ্বালিয়ে টালিয়ে গন্ধ ঠিক করার চেষ্টা করতো। তখন যখন এসে সমস্ত কিছু করার পর মামা বাধ্য হয়ে যখন এটা মানে বলে ফেলে জেরার মুখে যে আর কোনো ব্যাপার নেই তো, কোথাও কোনো সাধু সন্তের পাল্লায় পরিস্থিতি তো, কেউ তোকে কিছু করেনি তো, মায়ের মন ঠিক ধরে নিয়েছে কিছু একটা ব্যাপার আছে, রিপোর্ট যখন নর্মাল তখন কিছু তো আছে, তুই কোনো দুশ্চিন্তা করছিস না তো, তুই কোনো বিপদে পড়িসনি তো, বা কেউ কিছু মানে ষড়যন্ত্র করছে না তো তোর পেছনে, কিছু হয়নি হয়তো চিন্তা করছিস বলে তোর এই অবস্থা। হতে হতে তখন মামা এই ব্যাপারটা বলে ফেলেন। এইটা বলার পর দিদার গুরুদেবকে খবর দেন। তিনি বৃন্দাবনে থাকতেন, তাকে খবর দেওয়া হয়। তিনি আরও কয়েকজনকে নিয়ে বলেছিলেন, একটা ডেট দিয়েছিলেন যে এই সময় যাব। আর মামাকে বললেন তুই কোয়ার্টার চেঞ্জ করার ব্যবস্থা কর। বলা ওটাতে থাকবো না, বললো ওভাবে বললেই সরকারি কোয়ার্টার রাতারাতি চেঞ্জ করা যায় না। দিদা বললেন আমি গিয়ে থাকবো। মা বলতেন একদম না, তুমি এই বয়সে কেন? বলে আমার ছেলে যদি একটা বিপদ নিয়ে 3 মাস থাকতে পারে, বাড়ির কাউকে কিছু জানায়নি, আমি কেন থাকবো না মা হয়ে? আর আমার কি আছে জীবনের বাকি, যা হয় হবে, আমি তোর সঙ্গে থাকবো। আমি রোজ গিয়ে চণ্ডী পাঠ করবো, দেখি। দিয়ে আমার দিদা প্রতিদিন চণ্ডী পাঠ যখন করতেন দুপুরে বসে শুদ্ধ বসনে, বলছে সারা খাটে যা ঝাঁকুনি, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। প্রতিদিন দিদা একটা দিন চণ্ডীপাঠ বন্ধ করেননি। এখানে অনেকে বলতে পারেন যে মহিলা হয়ে চণ্ডীপাঠ করছেন কেন, উনি কি দীক্ষিত? উনি দীক্ষিত ছিলেন, উনি ওনার গুরুর মানে পারমিশন নিয়েই চণ্ডীপাঠ করতেন। বলছেন ঈশ্বর সবার জন্য, কোনো মহিলা পুরুষের বিষয় নেই। উনি চণ্ডীপাঠ করতেন প্রতিদিন, আর অহরহ উনি মালা জপ করতেন আর চণ্ডীপাঠ করতেন প্রতিদিন। এই চণ্ডীপাঠ করে 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 রাত্রিবেলা দিদা বলতেন আমি তোর পাশে শুচ্ছি, দেখি তোর পাশে কে শোয়। দিদা আমার পাশে শুতেন এবং ঠাকুরের বই রাখতেন, ঠাকুরের সারা দিন মানে প্রতিদিন কাচাকুচি করতেন। কাঁচা জামা কাপড় প্রতিদিন গঙ্গা জল দেওয়া, কাচাকুচি করা, যেগুলো মামা মেনটেন করতে পারতো না সেগুলো দিদা ওই বয়সে, দিদা তখন অনেক বয়স হয়ে গেছে, দিদা সমস্ত কিছু করতেন। জানলা দরজা খুলে রাখতেন, দিদা ফিল করতেন ঘরে পচা গন্ধ। একদিন দিদাকে এমন ঠেলাম মেরেছে, দিদা বাথরুমে পড়ে গেছে হাত পা ছিঁড়ে। মামা এসে বলছে মা তোমার কী অবস্থা? কালশিটে পড়ে আছে। বলছে ধাক্কা মেরেছে। দিদা একাভাবে থাকতে পারবে না, মামা ভয় পেয়ে আর একটি মেয়েকে রাখলেন, দিদার সঙ্গে থাকতো। সে মেয়েটি আবার কিছুদিন থেকে পালিয়ে গেল। তারপর একজন নেপালি ভদ্রমহিলা, তিনি খুব সাহসী, তাকে রাখা হয়েছিল। এইভাবে কিছুদিন চলার পর সে গুরুদেব যে ডেট দিয়েছিলেন যে আসবেন শান্তি সস্তায়ন করতে, সেই উপযুক্ত ডেটে আসেন, শান্তি সস্তায়ন সমস্ত কিছু হয়। হওয়ার পর গুরুদেব বললেন যে দেখো আপাতত ওকে আমি বেঁধে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, ও কিছু করবে না, তবে ওকে খেপানো হয়েছে।
ওকে কোনোভাবে উত্ত্যক্ত করা হয়েছে, ও এমনিতে কিছু করেনি। তখন পুরো আগে কি হয়েছিল পুরো বাচ্চাটির কথা, মানে তখন যিনি ঘটনা আজকে পাঠাচ্ছেন তার কথা পুরো বলা হলো। বলার পর বললো যে বাচ্চা শিশু আর আমাদের চার প্রিয় যে আমাদের বাড়িতে যে প্রিয় পোষ্যরা থাকে তাদের ইনটিউশনকে সবসময় সন্দেহ করা উচিত না, যে বাচ্চা বলছে মানেই বাজে কথা বলছে, এই ধারণা ঠিক না। ও যখন অতবার করে বলছিল তোমার ওরমভাবে মানে ঢিলের মতন করে শক্ত কাগজের মণ্ডগুলো ছোঁড়া উচিত হয়নি। তো ঢিল ছিল না, যাই থাকুক, তো একটা স্পিরিট তার খারাপ লেগেছে, সে খুব কষ্ট করে ওই কোয়ার্টারে মারা গেছে। পরবর্তীকালে জানা গেছিলো যে একজন থাকতেন, তিনি ওই কোয়ার্টারে মারা গেছেন, তার দেখার কেউ ছিল না। রেলেরই কর্মী ছিলেন, রিটায়ার হয়ে গেছিলেন, তাকে রেল কোয়ার্টার ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, উনি ছাড়তে পারছিলেন না, তাও ওনার সঙ্গে নানা রকম সমস্যাও চলছিল। তো ডিপ্রেশনে উনি মারা যান, স্ট্রোক হয়ে মারা যান, কিন্তু কোনো কারণে ওনার কোনো গতি হয়নি, ওনার কোনো রকম আপনজন সেভাবে কেউ ছিল না, বা যারা ছিল তারা ওনার টাকা পয়সা এসব নিয়ে চলে গেছে, কিন্তু ওনার পারলৌকিক যে কাজকর্ম কেউ কিচ্ছু করেনি, তাতে ওনার আত্মা ওখানে আটকে আছে। তখন মামা খবর নিলেন যে হ্যাঁ ওই যে কোয়ার্টারটায় কেউ কেন আসে না, কেউ দু একবার এসেছে, লোকে থেকেছে, আর বদনাম হয়ে গেছে, তা ওখানটা আর কেউ যেতে চায় না, প্রবলেম হয় লোকের, যে হয় অসুস্থ হয়ে যায়। সমস্ত কিছু ঠিক আছে, তখন বললেন যে ও চলে তো যাবে, কিন্তু এত সহজে ও ছাড়বে না ওইখানটা না, মানে যেহেতু সারা জীবন জীবিতকালে একা থেকেছে, তার পরবর্তীকালে তোমার ক্ষতি করব বলে যে ও কিছু এখানে এসে থাকছে তা না, কিন্তু ও তোমার এই সান্নিধ্যটা ঠিক একটা পুত্র সম একজনের ও উপভোগ করছিলেন, কিন্তু একজন নেগেটিভ এনার্জির তার সান্নিধ্যটা আমাদের জন্য সুখকর না, বা তোমার রাশির সঙ্গে সেটা যাচ্ছে না, তাই তুমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছো। এবং তোমার মা আসার পর সে আরও ক্ষেপে গেছে, কারণ ওই যে তোমার পাশে শুচ্ছিল, তোমার সঙ্গে থাকছিল, উনি আসার পর ওনার অস্বস্তি, উনি যেহেতু একজন মানে আত্মাটা সে জানছে যে আমি একজন পুরুষের আত্মা ছিলাম, একজন মহিলা আসছে, ও তো ওখানে শুতে পারছে না, ও কোথায় যাবে, ওটা তো ওর অসুবিধা হচ্ছে, তাই জন্য তোমার মাকে নানাভাবে মানে হেনস্থা করছে আর কি, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। মা খেতে গেলে সে খাবারটা এমন গন্ধ বেরোচ্ছে, মা খেতে পারছেন না, মা নাকি তাও মুখ বুজে খেয়েছেন, কত ছেলেকে কমপ্লেন করবেন, ছেলে সারাদিন অত হাড় ভাঙা খাটুনি খাচ্ছে, তো মা অতি কষ্ট করে ছেলের জন্য তবু চণ্ডী পাঠ করছে, সেটাতে তার গায়ে জ্বালা পোড়া হচ্ছে, সমস্ত কিছু তার মায়ের ওপর রাগ পড়েছিল। তো তারপর দিদাও অসুস্থ হয়ে যান, দিদার এমনি অ্যাজমা ছিল, ওটা আরও বাড়াবাড়ি হয়ে যায়, এত বাড়াবাড়ি হয়, বঙ্কাইটিস হয়, এবং ডাক্তারি পরিভাষায় তো বুকে জল জমেছিল বলা হয়। দিদা মারা যান। দিদার হয়তো মৃত্যুটা বলবেন যে মারা যাবার ওনার সময় হয়েছিল, উনি চলে গেছেন, কিন্তু ওই ঘটনার পর থেকে ওই বাড়িতে গিয়ে যেভাবে আস্তে আস্তে উনি অসুস্থ হয়েছিলেন, ওটা কিন্তু দিদা আগে ছিলেন না। সারা বছর দিদা অসুস্থ থাকতে তা কিন্তু নয়, দিদার বয়স হয়েছিল, কিন্তু দিদার এরকম পজিশন ছিল না যে সারা বছর দিদা ভুগছেন বা কিছু। দিদা মারা যাওয়ার পর ওই মামা তো প্রচণ্ড ভেঙে পড়েন, তখন পরিবারের কেউ না কেউ গিয়ে মামার সঙ্গে থাকার চেষ্টা করতো, মামা একা হয়ে গেছেন। পরে অনেক পরে মামা কোয়ার্টারটা চেঞ্জ করেন, কিন্তু তারপর থেকে দিদা মারা যাওয়ার পর থেকে ওই কোয়ার্টারে আর কিচ্ছু হয়নি, কোনোদিন ওই ফিল হয়নি যে কেউ শুয়ে আছে বা কিছু আছে। গুরুদেব বলেছিলেন তোমার মা ওনাকে নিয়ে বেরিয়ে চলে গেলেন, যে ছেলের ত্রিসীমানা থেকে, কারণ নাহলে দীর্ঘদিন ধরে অসুস্থ হতে হতো মামারও মানে জীবন দাঁয়ে চলে এসেছিল আর কি, প্রাণ নিয়ে টানাটানি চলছিল, তো মা ছেলেকে জীবন বাঁচিয়ে দিয়ে চলে গেলেন, যা কিছু নিজের ওপর নিয়ে উনি বেরিয়ে গেলেন, এটা গুরুদেবের বক্তব্য ছিল। তার প্রায় বছর 4 না 5 বাদে মামার বিয়ে হয়, এবং আমার মামাতো যে ছোট বোন তাকে অনেকটা আমার দিদার মতো দেখতে বলে আমার মামা ভাবতেন যে মা ফিরে এসছেন। তো এরকম একটা ঘটনা ছিল ওখানকার রেল কোয়ার্টারের ঘটনা, যেসব রেলকর্মীরা একাকী থাকেন গোটা জীবন, হয়তো বিয়ে শাদী করেননি, আর রেলের চাকরি আমরা জানি অনেক টাকা মাইনে, অনেক কিছু তাদের ইনসেন্টিভ, তো তাদের আত্মীয় স্বজনরা তাদের ওপর অনেকেই বলে, এটা ওখানকার একজনের ঘটনা না, এরকম অনেক ঘটনা আছে, যদি সেগুলোর সঙ্গে কোনো ভৌতিক কিছু রিলেটেড নেই বলে এখানে বলার কোনো যুক্তি নেই, কিন্তু তাদের আত্মীয় স্বজনরা তাদের টাকা পয়সাকে এত বেশি ভালোবাসে, তাদের প্রতি যে তারাও মানুষ, তাদের একটু কেয়ার দরকার, সেসব কিছু তারা করেন না, তাদের জীবনটা এভাবে শেষ হয়ে যায়।
খুবই দুঃখজনক একটা ঘটনা, এরকম কারোর সঙ্গে হওয়াই কাম্য নয়। যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার আত্মা শান্তি পাক। হয়তো তারা নতুন জীবনে ফিরেও গেছেন, তাদের আত্মা মুক্তিও হয়তো পেয়ে গেছেন। তো সাংঘাতিক একটা ঘটনা, কোয়ার্টারের একটা ঘটনা, যে একটা স্টেশন বা ট্রেনের ঘটনা হয়তো একদিনের, কিন্তু দিনের পর দিন কোয়ার্টারে যেভাবে ওনার মামা সহ্য করেছেন, তারপর ওনার দিদা গিয়ে সহ্য করলেন, তারপর তার প্রাণটা চলে গেল। খুব সাংঘাতিক কথা। তার চিকিৎসায় কোনো মামা ত্রুটি রাখেননি, তারপরও শুধুমাত্র এই বিষয়টার জন্য ওনার চলে যেতে হয়েছিল। ছেলের বিয়ে উনি দেখতে পাননি। খুবই দুঃখজনক ঘটনা। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। বন্ধুরা, অনেকে প্রশ্ন করতে পারো যে কেন আমি আগের দিন ঘটনা আসেনি, বা এরপরও যদি কখনো কোনো এপিসোড মিস যায়। আমি আগে থেকে বলছি বন্ধুরা, আমার মা বর্তমানে একটু অসুস্থ আছেন। মাকে নিয়ে বেশ আমি দুশ্চিন্তায় আছি। তাই আমার কাছে ঘটনা ছিল, আমার কাছে সময় ছিল, একটু মানসিকতা ছিল না এপিসোডটা রেকর্ড করা। না, একদম পরিষ্কার, তোমাকে পরিবার বলি, পরিষ্কারভাবে তোমাদের সামনে রাখলাম। তবে আমি চেষ্টা করব তোমরা আমার পরিবার যাতে কোনো এপিসোড মিস না যায়। তবু যদি মিস যায় কখনো, প্লিজ ক্ষমা করে দিও। পিয়া পোদ্দার লিখেছেন আজকে 3টে ঘটনাই বেশ অন্যরকম, ভালো লাগলো বেশ। বাবলি মল্লিক লিখেছে সব কটা ঘটনায় অন্যরকম, ইউনিক লাগলো। মৌসুমিদি লিখেছেন সব কটা ঘটনা খুব ক্রিপি। পম্পা আচারিয়া, দুদিন তোমার আওয়াজটা একটু অন্যরকম লাগছে, ঠিক ক্লিয়ার আসছে না, প্লিজ একটু দেখো। আচ্ছা, আমি এটাও একটা কথা বলে রেখে দিই। আওয়াজটা প্রবলেম হচ্ছিল, তো ওটা অডিওর ওপর আমি কাজ করলাম। কিছু কিছু সিস্টেম আমি চেঞ্জ করেছি। তোমরা আজকে যারা শুনছো প্লিজ একটু রেসপন্স করো যে আজকে আগের দিনের মতো ঘ্যার ঘ্যার করে কোনো শব্দ বা কোনো শ্রীল কোনো আওয়াজ, কোনো কিছু কানে বাজছে কি না তোমাদের, প্লিজ আমাকে একটু ফিডব্যাক দিও। মিতালি চ্যাটার্জি আর পম্পা আচার্যা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সমস্যাগুলোকে তুলে ধরাটাও কিন্তু খুবই প্রয়োজন। মিতালি চ্যাটার্জি, তোমার আওয়াজ আমাকে টেনে নিয়ে যায় গল্প শুনতে। সকাল 8:30 বাজে, বৃষ্টি পড়ছে ক্যালিফোর্নিয়াতে। ইউটিউব খুলেই দেখলাম নতুন গল্প, শুয়ে পড়লাম। অভিনন্দন রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভারতবর্ষ থেকে এত দূরে ঘটনা শুনছেন, এভাবেই সঙ্গে থাকবেন। মৌসুমী মুখার্জি, ঘটনাগুলো ভয়ঙ্কর, ভালো লাগলো। একে 3টে ঘটনাই ভালো লাগলো। বাবুন ঘোষ, মোহান্তা কোলে, ভালো লাগলো দিদিভাই। একটা কথা বলি, ট্রেনের ছাড়া কি অন্য কোনো ঘটনা নেই? নিশ্চয়ই আছে ট্রেনের দিয়ে। আজকের কোনো ট্রেনের ঘটনা নেই, আর ট্রেনের ঘটনা এলে তখন আমি ট্রেনের ঘটনা পড়বো, না হলে কেন পড়তে যাব। কমলেশ সরকার, সেকেন্ড কমেন্ট। স্বপন রয়, ডিলাইটফুল কার র্যালি। অমিত ভট্টাচার্য, আদিম আমিন, বাংলাদেশ থেকে অমিতা ঠাকুর, গীতা গোস্বামী, পাপিয়া চ্যাটার্জি, ইন্দ্রাণী অফিসিয়াল, সুস্মিতা আকলে, রয় ক্যালকাটা, সুমন সমাদ্দার, পাপড়ি দোলা, আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।